নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বুধবার সন্ধ্যায় যুক্তিতক্ক অনুষ্ঠান আপনারা দেখছেন, দেখার জন্য অপেক্ষা করছেন। আপনারা সবাই জানেন যে আমরা পুজোর পরে এই প্রথম আজকে যুক্তিতক্ক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই আপনাদের সকলকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। এবং একই সঙ্গে আজ যেহেতু লক্ষ্মী পুজো, আপনারা হয়তো সবাই বা অনেকেই লক্ষ্মী পুজো নিয়ে মেতে রয়েছেন, ব্যস্ত রয়েছেন। আপনাদের সকলকে লক্ষ্মী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা। আমরা পুজোর আগে যখন শেষ যুক্তিতক্ক করেছিলাম তখন ভেবেছিলাম যে পুজোর পরে রাজ্যটা আরও অন্যদিকে এগিয়ে যাবে অথবা দেশটা কোনো অন্যদিকে এগিয়ে যাবে, আমরা অন্য কোনো বিষয় নিয়ে যুক্তিতক্ক অনুষ্ঠান করবার একটা সুযোগ পাব। কিন্তু গত 1.5 মাস ধরে বা 2 মাস ধরে লাগাতার যে বিষয়টা নিয়ে আমরা যুক্তিতক্ক অনুষ্ঠান করে যাচ্ছি, আপনারা দেখে যাচ্ছেন এবং পারিপার্শ্বিকভাবে আপনারা অনুভব করছেন, সেই আরজি করকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আমাদের আবার ফিরে আসতে হলো। আজকের যুক্তিতক্ক অনুষ্ঠান সেই আন্দোলনকে সামনে রেখেই, আন্দোলনের শেষ কোথায়, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এমন একটা পরিস্থিতি যে সময় আজকে, আমি জানি না আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার কি আবহাওয়ার অবস্থা, কিন্তু কলকাতাতে আমরা প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে গেলাম গত কিছুক্ষণ আগেই, এবং তার মধ্যেই যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা অনশনে রয়েছেন তারা কোনোভাবে নিজেদের পরিস্থিতিকে সামাল দিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনারাও তার পাশে রয়েছেন এবং অন্যদিকে রয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষরা এবং রাজ্যের সরকার। সেই অবস্থার কি বাস্তবিকতা এবং সেটা আগামী দিনে কোন রাস্তায় যাবে তারই বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন আমার একদম ডান দিকে বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। নমস্কার। আমার ঠিক ডান দিকে রয়েছেন, যাকে আপনারা আজকাল রেগুলার টিভির পর্দায় দেখছেন, আন্দোলনের একদম সামনের সারিতে রয়েছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। নমস্কার। আমার বাঁ দিকে রয়েছেন বিশেষজ্ঞ বলা যেতে পারে, অধ্যাপক বলা যায়, এবং তার সঙ্গে নানা রকম সামাজিক এবং রাজনৈতিক বিষয়ের সম্বন্ধে ওয়াকিবহাল আপনাদের পরিচিত মহানন্দা কাঞ্জিলাল। এবং আমার একদম বাঁ দিকে রয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম সারিতে থাকা ডাক্তার তৃণেশ মণ্ডল। নমস্কার। আমরা আজকের অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের এই অনুষ্ঠানের মোটামুটি রীতি অনুযায়ী আজকের যে বিষয়, অর্থাৎ আন্দোলন কোন পথে, সেই বিষয়ের উপরে আমাদের প্রাথমিক প্রতিবেদনটি আগে আপনাদের দেখিয়ে নিই, শুনিয়ে দিই, তারপরে আসছি আলোচনায়। এ যেন আড়াআড়ি বিভক্ত দুটি আলাদা শহর। একদিকে আলো, আনন্দ, উৎসব, অন্যদিকে ক্রোধ, স্লোগান, মানববন্ধন। একদিকে পুজোর সেরা গানের গীতিকারের পুরস্কার পাচ্ছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে জাস্টিস ফর আরজি কর ধ্বনিতে ভাসছে ধর্মতলা। চূড়ান্ত বিপরীত এই দুই ছবি কোনো কাল্পনিক শহর ইউটোপিয়ান নয়, কলকাতার। গতকাল রানী রাসমণি রোডে বিকেল 4:30 থেকে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। একই দিনে সরকারের পুজোর কার্নিভাল থাকায় মিছিল রুখতে 163 ধারা জারি করে পুলিশ। অবাধ্যতার ঢেউ আটকাতে রাস্তায় বসানো হয়েছিল 9 ফুট উঁচু লোহার ব্যারিকেড, তা বাঁধা হয়েছিল মোটা শিকল দিয়ে। যদিও শেষ মুহূর্তে দ্রোহের কার্নিভালের অনুমতি হাইকোর্টের হস্তক্ষেপে দিতে বাধ্য হলো পুলিশ, আর তারপরেই শুরু হয় হাতে হাত রেখে জনগণের ব্যারিকেড। মিছিলে, স্লোগানে, শঙ্খধ্বনিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদে তখন কি ম্লান হয়ে গিয়েছিল পুজোর দরবারি কার্নিভাল? যদিও পুজোর কার্নিভাল নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই, যেখানে আরজি করের নির্যাতিতার বিচার এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে তপ্ত রাজ্য, যেখানে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, যেখানে একের পর এক সামনে আসছে বিভিন্ন ধর্ষণের অভিযোগ, সেখানে জনগণের করের টাকার সঠিক ব্যবহারের জায়গা কি পুজো কার্নিভাল? সম্ভবত এর সঠিক উত্তর প্রশাসনের কাছেও ছিল না।
তাই সুশৃঙ্খল পূর্ব পরিকল্পিত উজ্জ্বল উৎসবের পাশাপাশি আরশিনগরে বসত করা পড়শিরা করলেন স্বতঃস্ফূর্ত দ্রোহ। তালে তালে বাজছে ঢাক, আর মানুষ বলছেন শাসক থাকবে কতক্ষণ, শাসক যাবে বিসর্জন। এ ছবি কোনোদিন কি দেখেছে শহর? বোধ হয় না। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এই কলকাতা শহর পেরিয়ে পশ্চিমবঙ্গ পেরিয়ে ভারতবর্ষ পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে, এবং অনেকে আপনারা জানি না যে কোথায় কোথায় পৌঁছে গেছে এবং কিভাবে এই উই ওয়ান্ট জাস্টিসের আওয়াজ অনুরণন ঘটাচ্ছে। আমাদের সঙ্গে ডাক্তার সুবর্ণ গোস্বামী রয়েছেন এবং যথারীতি আজকের আলোচনা ওনাকে দিয়েই শুরু করব। আন্দোলনকে গ্লোরিফাই করার কোনো জায়গা নেই, কিন্তু আন্দোলনটার কারণটা যেটা সেটা নিয়ে কিন্তু কোনো সময় সমাজ মাধ্যমকেও যখন এই আমাদের সাংবাদিকদেরও বা সংবাদ মাধ্যমকেও যখন একটা অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করতে হয়, ঠিক সেই রকম একটা জায়গাতে এই মুহূর্তে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা পৌঁছে গেছে। তার কারণটা হচ্ছে যে যেমন নির্যাতিতার বিচারের বিষয়টি তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা কয়েনেজ দাঁড়িয়ে গেছে, যে কয়েনেজটা নিয়ে অনেকেরই খুব চিন্তার বিষয়, সেটাকে বলা হচ্ছে থ্রেট কালচার। আর এই থ্রেট কালচারের মূল জায়গাটাকে ধরবার চেষ্টা করা হয়েছে বারবার আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ডাক্তার গোস্বামী, আপনাকে জিজ্ঞেস করি যে আজ 9ই আগস্ট থেকে শুরু করে 16ই অক্টোবর পর্যন্ত এসে পৌঁছে এই থ্রেট কালচার যেটাকে সামনে রেখে, মানে আমি নির্যাতিতার বিচারের প্রসঙ্গটাকে আলাদা রেখে বলছি, এই থ্রেট কালচারের এই গত 65 দিনের যাত্রাপথটা কেমন? কোথাও কোনোভাবে এর থেকে নিস্তার পাওয়ার কোনো আশা বা দিশা পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, নমস্কার। আচ্ছা, দেখুন, এই যে থ্রেট কালচার, এই কথাটা আমদানি হয়েছে আমাদের রাজ্যে 2020-21 সালের পর থেকে। তার আগে আমরা যখন মেডিকেল ছাত্র ছিলাম, বা আমরা এমনও বলছি না যে 2011, 12, 13, 14 সালে থ্রেট কালচারটার সাথে পরিচিত ছিল না। থ্রেট, কেউ কাউকে একজনকে থ্রেট করলো, সেটা তো ব্যক্তিগত পরিসর বা একটা হতেই পারে যে কোনো সময় যে কোনো, কিন্তু থ্রেট কালচার অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক ভীতি প্রদর্শন, এইটা আমদানি হয়েছে 20-21 সাল থেকে। আরও বলা ভালো 21 সালের বিধানসভা নির্বাচন পরবর্তীকালে। আমরা স্বাস্থ্যক্ষেত্রে যেটা দেখলাম, যে স্বাস্থ্যক্ষেত্রে এর আগে কি দুর্নীতি ছিল না, দুর্নীতিগুলো একটা চেনা ছকে ছিল, কিন্তু 21 সালে নির্বাচন পরবর্তীকালে দুর্নীতিগুলোর ব্যাপ্তি এবং চরিত্র, তার একটা গুণগত পরিবর্তন ঘটে গেল। কীরকম হলো? আগে হয়তো কোনো একজন নেতা, মন্ত্রী, বিধায়ক তার পুত্র পরীক্ষা দেবে বলে সেই দিন কলেজে গিয়ে সিসিটিভিটি বন্ধ করে দিতেন যাতে টুকতে পারেন। এখন বলা হলো যে না, সবাই গণটোকাটুকি করবে এবং তার জন্য তোলা দিতে হবে। আমাদের 7 লক্ষ টাকা দিলে 70% পাবে, 8 লক্ষ টাকা দিলে 80% পাবে, এইরকম একটা টাকা দিয়ে নম্বর কেনার একটা মানে সিস্টেম তৈরি করা হলো। আগের নেতারা যেগুলোতে চোখ দিতে পারেননি, যেমন ধরুন হাসপাতালে এত মৃতদেহ পড়ে থাকে, সেই মৃতদেহর দিকে আগেকার যারা দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন তাদেরও চোখ পড়েনি। এই নতুন যে নেতাদেরকে সামনে নিয়ে এলো শাসক, তাদের নজর পড়লো লাশ কাটা ঘরে। তারা বললেন যে পড়াশোনা তো এমনিই গণটোকাটুকি চালু করে দিয়েছি, তুলে দিয়েছি, তাহলে আর কেন এইসব ডেড বডি ডিসেকশন ইত্যাদি ঝামেলা তোমাদের করতে হবে, বরং এগুলো আমরা পাচার করে ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার করে এখান থেকে যদি 2 পয়সা কামাতে পারি। হাসপাতালে প্রতিদিন কুইন্টাল বর্জ্য পদার্থ তৈরি হয়, রোগীর ব্যবহৃত সুচ, সিরিঞ্জ, স্যালাইনের বোতল ইত্যাদি। এরা বললো এগুলো যদি আমরা ধুয়ে টুয়ে পুনর্ব্যবহার করতে পারি, তাহলে নতুন কেনার টাকাটা আর 25-75 গল্পে যেতে হবে না, 100% আমাদের পকেটে ঢুকবে। এই যে দুর্নীতিটা স্বাস্থ্যক্ষেত্রে, নিয়োগ শুরু হলো যে দুর্নীতিগ্রস্ত নেতাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় বসানো হলো, যার ওখানে বসানোর যোগ্যতাই মানে বসার যোগ্যতাই নেই, তার যে ক্রাইটেরিয়া, স্ট্যাটুটরি ক্রাইটেরিয়া 4টের একটাও ফুলফিল করে না, অথচ তাকে বসানো হলো। যে নিয়োগ পেতে গেলে, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ পেতে গেলে সে চিকিৎসক থেকে গ্রুপ ডি স্টাফ যাই হোক না কেন, তাকে টাকা দিতে হবে। এই যে সার্বিক একটা দুর্নীতি, সর্বগ্রাসী দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে, কেউ গলা না তুলতে পারে, সেই জন্য শুরু হলো থ্রেট কালচার। এবং এই থ্রেট কালচার শুধুমাত্র ছাত্রদের বলা হলো যে
তোমরা যদি কথা বলো দুর্নীতির বিরুদ্ধে ফেল করিয়ে দেবো। জুনিয়র ডাক্তারদের বলা হলো তোমরা কথা তুললে তোমাদের রেজিস্ট্রেশন পিছিয়ে দেবো। সিনিয়র ডাক্তারদের বলা হলো তোমরা কথা বলে তোমাদের বদলি করে দেওয়া হবো। এবং এখন এই যে যারা আন্দোলন করছেন তাদেরকেও থ্রেট করছে, বলছে যে তুমি ওই কলেজে পড়ার সময় এই ঘটনা ঘটেছিল, তাহলে তোমাকে এখন জড়িয়ে দেবো, তোমাকে এই করে দেবো। মানে থ্রেট কালচারটা হচ্ছে যে, এবং শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সমাজ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রাজ্যবাসী হচ্ছে থ্রেট কালচারের শিকার। সেটা হচ্ছে দুর্নীতি, আসল বিষয় হচ্ছে কিন্তু গোস্বামী, আমি সমাজের পুরো বিষয়টা সম্বন্ধে আমার ধারণা যে আমাদের যারা দর্শক এবং যারা এই বিষয়ে ভুক্তভোগী তারা ওয়াকিবহাল। এক একজন এক একটা ক্ষেত্রে, বিশেষ করে যেমন মহানন্দা কাঞ্জিলাল এখানে রয়েছেন, তাদের যে শিক্ষাক্ষেত্র অর্থাৎ মূলধারার যে শিক্ষাক্ষেত্র সেখানেও সেই ধরনের থ্রেট কালচার, অথবা আমার বিশ্বাস যে চন্দ্রশেখর যে আইন ব্যবসার মধ্যে রয়েছেন সেখানেও হয়তো বা থ্রেট কালচার, বা আমি যে সাংবাদিকতার মধ্যে রয়েছি সেখানেও হয়তো থ্রেট কালচার। এইটা আমরা যখন এই যুক্তিতর্ক অনুষ্ঠান করছি ডাক্তার গোস্বামী, আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করছি, এখানে কোনো তর্কের বিশেষ কোনো জায়গা নেই। এখানে যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পক্ষে যুক্তি খাড়া করবার চেষ্টা। আমি তৃণেশের কাছে যাব এই কারণে, তৃণেশও জুনিয়র ডাক্তার, এখনকার ডাক্তার, পড়ুয়া ডাক্তার, মানে দ্বিতীয় দফার পড়ুয়া ডাক্তার। ডাক্তার গোস্বামী যে সময়টা পেরিয়ে এসেছেন এবং এসে তারপরে আজকে থ্রেট কালচারের কথা বলছেন, ডাক্তার তৃণেশ আপনি সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার একদম বাস্তবিক প্রতিদিনের অভিজ্ঞতা। দেখুন, ডক্টর গোস্বামীর সাথে আমি সব অংশে একমত এমনটা নই। 2021-এর পর থেকে অবশ্যই থ্রেট কালচার ক্রমশ বেড়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন ক্ষেত্রে আমরা কলেজের হেনস্থা শিকার হয়েছি, কলেজে আমাদেরকে মারধর করা হয়েছে, কলেজ অথরিটির সামনে আমাদেরকে মারধর করা হয়েছে, এমন ঘটনা ঘটেছে। এবং আমরা বিভিন্ন কলেজে, মানে শুধুমাত্র আমি এসএসকেএমের স্টুডেন্ট, এসএসকেএম ছাড়া আরও অনেক কলেজে আমরা দেখেছি যে পছন্দের ছাত্রদেরকে বেশি নাম্বার পাইয়ে দেওয়া, অপছন্দের ছাত্রদেরকে ফেল করিয়ে দেওয়া ইত্যাদি অভিযোগ এসছে বারবার। কিন্তু তার আগেও যে থ্রেট কালচার ছিল না এটা একেবারেই নয়। 2013-তে এসএসকেএমের মেন বয়েজ হোস্টেলের রুম 505 নম্বর রুমে তৎকালীন মন্ত্রী মদন মিত্র এবং তার যে কিছু গুন্ডা বাহিনী মদন মিত্র ছিলেন না, গুন্ডা বাহিনী এসেছিল যারা ভাঙচুর করেছিল। ফলে থ্রেট, ডেথ থ্রেট ইত্যাদি সব কিছুই দীর্ঘদিন ধরে আছে। এবং এমনকি পূর্বতন সরকারের সময়ও আমরা দেখেছি যে বামফ্রন্ট জমানা যখন ছিল সেই সময় এসএফআই যে থ্রেট কালচার চালাতো সেটা বিভিন্ন খবরের কাগজের মাধ্যমে এসছে। আমরা রিসেন্ট দেখলাম যে সৌমিত্র বিশ্বাস যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার খুনের যে ঘটনা সামনে এসছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক বলে আমরা মনে করি। অভয়ের মা আজকে যেমন বিচারের জন্য কাঁদছেন, তেমন সৌমিত্র বিশ্বাসের মাও বিচারের জন্য কান্নাকাটি করেছেন, করে তার মা বাবা দুজনেই পুত্রশোকে মারা গেছেন। আমরা চাই সর্বস্তরের এই ধরনের থ্রেট কালচার এর বন্ধ হোক, এই থ্রেট কালচার বন্ধ হোক। সমস্ত মেডিকেল কলেজে যে থ্রেট কালচার আছে, সেই নর্থ বেঙ্গল থেকে শুরু করে কলকাতার কলেজ, বাঁকুড়া, বর্ধমান, যে মেডিকেল কলেজেই হোক না কেন, সেই থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে, আন্দোলন চলছে। আপনারা যদি এখন খেয়াল করে দেখেন, আরজিকর মেডিকেল কলেজে 59 জনের এগেনস্টে থ্রেট কালচার যারা চালাতো, যারা গুন্ডা রাজ চালাতো, দৌরাত্ম্য চালাতো, সেই সমস্ত ছেলেদের এগেনস্টে কলেজ অথরিটি ব্যবস্থা নিয়েছে। আমরা চাই বাকি ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি এবং রাও এই সম্মতি জানাক বাকি সমস্ত, এবং তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নিক। ঠিক। আমি আরেকবার ডাক্তার গোস্বামীর কাছে আসবো বাকিদের কাছে যাওয়ার আগে। সেটা হচ্ছে যে ছেলেরা বা মেয়েরা তারা অনশনে রয়েছেন। একটু শুধু খুব ছোট্ট পরিসরে আমি বুঝে নেওয়ার চেষ্টা করব যে কোনো আন্দোলনের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এরকম তো থাকেই। তো এই মুহূর্তে না একটা বড় ধরনের আমাদের দর্শক এবং সাধারণ মানুষ জানতে চাইছেন যে ছেলেমেয়েরা এভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তারা হাসপাতালে গেছেন, 6 জন বোধহয় হাসপাতালে রয়েছেন। এই এই অনশন ধর্মঘটের পরবর্তী পর্যায়টা কি চট করে সেটা বলে নিলে আমার পক্ষে মহানন্দা বা চন্দ্রশেখরের কাছে যেতে সুবিধা হবে। আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। অনশনের পরে পরবর্তীকালে কি হতে চলেছে? মানে এই অনশনই চলতে থাকবে না, আপনারা এর বাইরে আর কিছু ভেবে রেখেছেন, অন্য কোনো জাতীয় স্তরে কিছু? হ্যাঁ, যেটা হচ্ছে যে অনশন করছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। আমরা যারা সিনিয়র চিকিৎসক আছি তারা যে দাবিতে অনশন করছেন সেই দাবিগুলিতে সম্পূর্ণ সহমত পোষণ করেছি
এবং হচ্ছে যে তাদের বলেছি আমরা খোলা চিঠি দিয়ে যে তোমাদের ক্ষেত্রে এই যে অনশন করছো, তোমাদের সুস্থতাই যেন তোমাদের কাছে অগ্রাধিকার হয়, তোমাদের স্বাস্থ্য সেটা যেন অগ্রাধিকার হয়। দাবিগুলি প্রত্যেকটি হচ্ছে যে খুব সঙ্গত দাবি, তার কারণ 1 নম্বর দাবি অভয়ার বিচার, এবং বাকি 9টা যে দাবি আছে সেটা হচ্ছে আমাদের যে হেলথ সেক্টর সেটাকে রিফর্ম বা সংস্কার করবার যে বিষয়, তার মধ্যে দুর্নীতির শিকড় উপড়ে ফেলার কিছু দাবি আছে। বাকি যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ মানুষের দাবি। কেন মানুষের দাবি? মানুষ সরকারি হাসপাতালে গিয়ে হয়রান হন প্রতিদিন, কোথায় কোন হাসপাতালে বেড পাবো তিনি জানেন না, গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়েন। এই যে হচ্ছে যে দালাল চক্র চালানো, সেটাও হচ্ছে রাজনৈতিক মদতে চলে, অর্থাৎ সেখান থেকেও হচ্ছে যে তার প্রসাদ, তার ভাগ রাজনৈতিক নেতাদের কাছে যায়। অর্থাৎ এই যে বারবার বলছি যে হচ্ছে যে যখন হাসপাতালে স্বাস্থ্যক্ষেত্রে যদি করাপশন থাকে, দুর্নীতি যদি থাকে, আপনি কোনো মানুষ কোনো রোগী সেখানে গিয়ে হচ্ছে যে সঠিক পরিষেবা পাবেন। আর সঠিক পরিষেবা যদি না পায় তাহলে হচ্ছে যে চিকিৎসক এবং কর্মী, স্বাস্থ্যকর্মী তারাও হচ্ছে যে রোগীর হয়রানি হচ্ছে, রোগী যদি হয়রানির শিকার হয় তারাও নিরাপদ থাকবেন না। হচ্ছে 5টা সিসিটিভি বসিয়ে, 2টো হচ্ছে যে রেস্টরুম বসিয়ে আর 4টে সিকিউরিটি গার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যেত না, তাহলে হচ্ছে আমার দেশের 2জন প্রধানমন্ত্রী হচ্ছে অ্যাসাসিনেটেড হতেন না। ফলে যেটা দরকার সেটা হচ্ছে যে এই দুর্নীতির শিকড় ধরে নাড়া দিতে হবে, সেটাকে একদম শিকড় উপড়ে ফেলতে হবে। থ্রেড কালচার, দুর্নীতির যদি বিরুদ্ধে মানুষ মুখ খুলতে পারে তাহলে হচ্ছে থ্রেড কালচার থাকবে না। থ্রেড কালচার যদি না থাকে তাহলেই হচ্ছে মুক্ত, ভয়মুক্ত পরিবেশে তারা কাজ করবেন এবং আরও ভালো পরিষেবা দিতে পারবেন। কিন্তু সরকারের নীতি যদি হয় বেসরকারিকরণ, আমার আপনার করের টাকায় একটা করে কার্ড ধরিয়ে দেবে আর বলবে কর্পোরেট হাসপাতালে গিয়ে চিকিৎসা কিনে নাও, আমার আপনার করের টাকা দিয়ে কর্পোরেট হাসপাতাল তার ব্যবসা বাড়াবে, লাভ বাড়াবে, তাহলে সেই সরকার সরকারি হাসপাতালের পরিকাঠামো, রোগীরা যাতে হয়রানি না হতে হয় সেই নীতি কখনোই নেবে না। সেই জন্যই সরকার ঔদাসীন্য দেখাচ্ছে এবং এই যে এতগুলি জুনিয়র ডাক্তার ছেলে মেয়ে তারা অনশন করছে, তাদের প্রাণ বিপন্ন করে, অথচ হচ্ছে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার উভয় হচ্ছে উদাসীন। স্বাস্থ্য আমরা জানি যৌথ তালিকাভুক্ত, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে যে পরিকাঠামো দুর্বল হওয়ার জন্য দুই সরকারেরই কিন্তু আছে। কেন্দ্র সরকার বরাদ্দ কম করে আর এই সরকার সেই বরাদ্দের মধ্যেও দুর্নীতি করছে। ফলে 1 টাকা নিরাপত্তার জন্য স্বাস্থ্য খাতে স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য গত বাজেটে 1 টাকা বরাদ্দ ছিল। আমাদের এই অনুষ্ঠানে ফোন নেওয়া হয় দর্শকদের কাছ থেকে, আমাদের একটা ফোন এসছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সঞ্জয় বারোই, আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এই যে দেখাচ্ছে এখানে ডাক্তারবাবু বলছেন যে 2021 সালের পরে যে সমস্ত ডাক্তাররা পাস করেছেন তাদের হয় টাকা পয়সা দিয়ে পাস করানো হয়েছে, বিভিন্ন রকম ট্রেডের মাধ্যমে তাদের নানান রকম ভাবে তাদেরকে পরীক্ষায় পাস করানো হয়েছে বা ফেল করানো হয়েছে। এই যে এই সময়টায় যে সমস্ত ডাক্তাররা পাস করে বেরিয়েছে সেই সমস্ত ডাক্তারদের কাছ থেকে আমরা কি ধরনের চিকিৎসা আশা করতে পারি? খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন। তবে একটা বিষয় জেনে রাখা দরকার যে এই ধরনের ঘটনাগুলো সেই ধরনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই ঘটেছে যারা হয়তো কোনো জায়গাতে কোনো রকমভাবে দুর্বল ছিলেন। তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে 3000 যে সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেক বছর তারা ডাক্তারি পরীক্ষায় পশ্চিমবঙ্গে পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গে ডাক্তার হিসাবে পড়াশোনা করবেন বলে ঢুকছেন মেডিকেল কলেজগুলোতে, তাদের সবাইকে এই অবস্থার মধ্যে পড়তে হয় না। যেটা ডাক্তার গোস্বামী প্রথমেই বলেছিলেন যে কোনো নেতা মন্ত্রীর কোনো ছেলের পরীক্ষার সময় সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়, সেই নেতা বা মন্ত্রী এক সময় একদম আপনাদের লিটারালি বলে রাখি যে আমাকে চা দিত নেত্রীর ঘরে বসে, তারপরে তিনি নেতা হয়েছেন, তারপরে ইত্যাদি ইত্যাদি হয়েছেন। আমি সেই সমস্ত আলোচনায় যাচ্ছি না। তবে নিশ্চিন্তে থাকুন যে ডাক্তাররা ভালোই হন, ডাক্তাররা ভালোভাবেই ডাক্তারি করবেন, আপনার সেবা করবেন। মহানন্দা, প্রত্যেকটা আন্দোলনের আমি যেটা ডাক্তার গোস্বামীকে জিজ্ঞেস করেছি, আমি আবার এখানে একজন কি বলবো রাজনৈতিক সমঝদার হিসাবে মহানন্দার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের দফা অনুযায়ী একটা আগে বাড়বার রাস্তা থাকে, আবার তেমনি বেরিয়ে আসবারও একটা রাস্তা থাকে। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে যে ফাস্ট আনটিল হসপিটালাইজেশন, যেটাকে ফাস্ট আনটু ডেথ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এটাও তো ঘটনা যে কারোর মৃত্যু কামনাটা নিশ্চয়ই কোনো একটা আন্দোলনের উদ্দেশ্য হতে পারে না। আবার এই অনশন একটা আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের একটা চূড়ান্ত পদ্ধতি, এটা করা হয় সারা বিশ্বে করা হয়েছে, সমস্ত সময় করা হয়েছে। সেখানে সরকারের এই ঔদাসীন্য কত দূর পর্যন্ত চলতে পারে এবং কত দূর পর্যন্ত যারা আন্দোলনকারী তারা এটাকে নিয়ে যেতে পারে?
প্রথম কথা বলি যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1)(a), আর্টিকেল 19(1)(b), আর্টিকেল 21, এই তিনটেতেই পরিষ্কারভাবে লেখা রয়েছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল উইদাউট আর্মস, অর্থাৎ অস্ত্র ছাড়া সবসময় আন্দোলনের অধিকার সংবিধান ভারতবাসীকে দিয়েছে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আর্টিকেল 21-এ আছে, সেটা হচ্ছে যে রাজ্যের দায়িত্ব হচ্ছে এই যে কোনো ধরনের নিরস্ত্র আন্দোলনকে সম্মান করা, ঠিক এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। কাজেই আন্দোলন নিশ্চয়ই করার অধিকার রয়েছে। এবং আবারও বলবো যে অভয়ার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে একটা প্রতিহিংসার ছোঁয়া পাওয়া যাচ্ছে বলেই কিন্তু আজকে জনসাধারণ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন হিসেবে এটাকে আলাদা করে বলা যাবে না, এবং যার জন্যই কিন্তু এই আন্দোলনটা সাধারণ মানুষ যোগ দিয়েছেন, শুধু না সাপোর্ট দিচ্ছেন এবং নানা জায়গা থেকে এসে তারা বক্তব্য রাখছেন। সেকেন্ড যে কথাটা আমি বলতে চাই, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, থ্রেট কালচার, এগুলো শুনলে সত্যি সাধারণ মানুষ হিসেবে আমাদের ভয় লাগে যে আমরা বিশ্বাস করে যে ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে একজন রুগী ঈশ্বর মনে করে, কারণ সে জীবন দান করে, এর সঙ্গে জীবনের যোগসূত্র রয়েছে। সেখানে যদি রুগীকে সন্দেহ করতে হয় যে এই ডাক্তার ঠিকমতো পড়াশোনা করে পাশ করেছে কিনা, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। সেম একজন শিক্ষকের ক্ষেত্রেও একটা ছাত্রছাত্রী যদি মনে করে যে এই শিক্ষক ঠিকমতো পাশ করে এসেছে কিনা, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। এবং যে কোনো দেশে শিক্ষা স্বাস্থ্য হচ্ছে একটা জাতির বুনিয়াদ। মানব উন্নয়ন সূচকের দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার শিক্ষা স্বাস্থ্য। কাজে এই দুটোকে যদি কোনো সরকার গুরুত্ব দিয়ে না দেখে, তাহলে কিন্তু দেশটা পিছিয়ে যাবে, সেটা সব থেকে চিন্তার কারণ। আরেকটা ছোট্ট কথা বলবো যে পৃথিবীতে সব জায়গাতে আন্দোলন হয়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনেও আন্দোলন হয়েছে, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে আন্দোলন হয়েছে। কিসের জন্য? যে হেলথ বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে তার জন্য। কিন্তু আমাদের এখানে আন্দোলনটা করতে হচ্ছে কিসের জন্য? যে 10 দফা দাবি ডাক্তারবাবুরা রেখেছেন, সেটার প্রত্যেক কটা অত্যন্ত জাস্টিফাইড, এবং এই কারণে জাস্টিফাইড। আরেকটা ফোন আছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দন ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ বলুন। আমি একজন তো জিজ্ঞেস করলেন, আমাকে বললাম যে না না, আপনি এখন আপনি সরাসরি আছেন টেলিভিশনে, আপনি বলুন এবারে। হ্যাঁ, আমি সরাসরি আছি। বলুন। আমি বলছি যে আমি ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রশ্ন করতাম। হুম। হ্যালো। হ্যাঁ করুন, করতে থাকুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রশ্ন করতাম যে রাষ্ট্রীয় সন্ত্রাস কি এই ধরনের আন্দোলনকে শেষ করে দিতে পারে? এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা যখন ডাক্তার গোস্বামীর কাছে আসবো, ওনার কাছ থেকে এই উত্তরটা নিয়ে নেবো। মহানন্দা। হ্যাঁ, যেটা বলছিলাম যে 10 দফা দাবি, তার মধ্যে কতগুলো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম ডিজিটাল বেড মনিটরিং সিস্টেম বা অন্য যে সমস্ত মানে একেবারে যে প্রয়োজনীয় জনস্বাস্থ্যের সঙ্গে যেগুলো যুক্ত, সেইগুলো তাদের দাবি। অর্থাৎ এগুলো তো কোনোটাই ইন্ডিভিজুয়াল ডিমান্ড নয়, এটা সামগ্রিক জনস্বাস্থ্যের সঙ্গে দাবিগুলোর বিষয়ে আমরা আরো বেশি বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু আমি চন্দ্রশেখরের কাছে আসবো মহানন্দার একটা কথাকে ধরে। সেটা হচ্ছে যে কোনো আন্দোলনকে সম্মান জানানোটা, এটা সংবিধানের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা আছে, বিশেষ করে এই ধরনের নিরস্ত্র এবং একদম নির্ভেজাল আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্মান জানানো তো দূরের কথা, সেটাকে ব্যাহত করবার নানা রকম প্রক্রিয়া চলছে এবং সেটাকে অসম্মানিত করবার নানা রকম প্রক্রিয়া চলছে আইনের জায়গা থেকে। যেমন গতকালের 163 ধারা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে যে আমার হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে বলে আমি 163 ধারা বা কারফিউ ইত্যাদি ধরনের বিষয়গুলোকে ইম্পোজ করার ক্ষেত্রে আমার তো একটা পারিপার্শ্বিক পরিবেশ দরকার হয়। সেই পরিবেশ ছাড়া আমি এরকম র্যান্ডাম যদি ওই 498 এর মতো অপব্যবহার করতে শুরু করি, তাহলে কালকে তো এই 163 ধারার ওপরেও প্রশ্ন উঠবে যে এটা আদৌ থাকা উচিত কি উচিত নয়। দেখো, আমি যে কথাটা শুরু করব সেটা হচ্ছে একটু ইতিহাসের কথা বলবো আর কি। ভারতবর্ষে যখন ব্রিটিশরা তাদের প্রথম ব্যবসার জন্য এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
আস্তে আস্তে তারপরে তারা ভারতবর্ষকে রাজ করা শুরু করলো। তারপরে আমরা যে গণ আন্দোলন দেখলাম সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো আজকে আমি এটাকে কনোটেশনটা টানলাম এই কারণে, যে কথাটা ডাক্তারবাবু বলছেন আর কি, সেই প্রেক্ষিতটা হচ্ছে আজকে সমগ্র পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কাউকে একটা সামনে লিডার হিসেবে এগোনোর দরকার। সেই লিডারশিপটা আজকে ডাক্তাররা নিয়েছে এবং তার পুরোধা হচ্ছে অভয়া বা তিলোত্তমা। তো সেক্ষেত্রে সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষ এই আন্দোলনটাকে কিন্তু মানে মানবিক দিক থেকে তারা তাকে সমর্থন করছে। আর যে প্রশ্নটা তুমি করলে সেই প্রশ্নটার ক্ষেত্রে বলি যে যে কোনো সময় আইনটা রয়েছে ফর কমন পিপল, কিন্তু আইনটা প্রয়োগ কিভাবে করতে হয় সেই প্রয়োগটা যখনই বেআইনিভাবে হবে, ইন্টারফেয়ারেন্স বাই দ্য কোর্ট ইজ রিকোয়ার্ড। সেই কারণে জুডিশিয়ারি রয়েছে। জুডিশিয়ারি কিন্তু সেই জায়গাটা, এবং যেটা আমরা দেখতে পেলাম পরশুদিন রাত্রেবেলা 144 বা 163 ইম্পোজ করা হলো। তারা কিন্তু জানতো যে ওখানে একটা গণ আন্দোলন হবে, অথচ দেখো একই এলাকা, তার পেছন দিকে কিন্তু সেখানে কার্নিভালের জন্যে সাধারণ মানুষের জন্য ওপেন রয়েছে। এই যে একটা এই দুটোর মধ্যে একটা যে বিচ্ছেদ, একটা ফারাক তৈরি করা, সেই ফারাকটা যখনই তুমি কোর্টের কাছে যাবে, এই ভায়োলেশন অফ আর্টিকেল 14, সেই আর্টিকেল 14টা কিন্তু অ্যাট্রাক্ট করছে এবং সে কারণে কোর্ট অটোমেটিক্যালি যে কোনো কিছু, পুলিশ বলো, যে কোনো রাষ্ট্র যে কোনো আইন যদি ব্যবহার করে বেআইনিভাবে, কোর্ট সেখানে তার সম্পূর্ণ রকমভাবে সেইটার যাতে প্রোটেকশন হয় সেটা কিন্তু কোর্ট দেখে। এবং যে কারণে মানুষ এখনও অবধি কোর্টের থেকেই যতটুকু বিচার পাচ্ছে এবং তারা কোর্টের ওপরেই সেই আস্থা রাখছে। ঠিক, কিন্তু যেটা আমাদের দর্শক ডাক্তার গোস্বামী প্রশ্নটা করলেন যে রাষ্ট্র কি এই ধরনের আন্দোলনকে দমিয়ে বা দমন করে ফেলতে পারে, একদম অত্যন্ত নির্ভেজাল প্রশ্ন। রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছিলেন, সত্যিই তো যে আমার রাজ্যের সরকার, আমরা 9ই আগস্টের পর থেকে যা দেখছি যে আমার রাজ্যের প্রশাসন, তারা একদিকে যেমন অপরাধীদের পক্ষ নিচ্ছেন, অপরাধীদের আড়াল করছেন, তার পাশাপাশি প্রতিবাদীদের উপর যারা প্রশ্ন করছেন, যারা প্রতিবাদ করছেন, তাদের উপরে রাষ্ট্রীয় দমনপীড়ন আনছেন। কীরকম? আপনাদের মনে থাকবে যে চিকিৎসকদের লালবাজারে সমন করে ডেকে আনা দিয়ে শুরু হয়েছিল, তারপরে বারাসাতে প্রতিবাদীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে, রক্তপাত করে, নৈহাটিতে গ্যাং মোলেস্টেশন হয়, কোচবিহারের মাথাভাঙায় সেখানে প্রতিবাদীদের উপরে মন্ত্রী দাঁড়িয়ে থেকে নিগ্রহ করে, গড়ফায় একটি সদ্য কৈশোর পেরোনো মেয়ে, তাকে হচ্ছে যে লকআপে পড়া হয় কি একটা হোয়াটসঅ্যাপে লিখেছিল বলে, রাজ্যের এক যুব নেতাকে মিথ্যা অভিযোগে 7 দিন জেল খাটানো হয়। এই কদিন আগে 9 জন যুবক যুবতী, তারা অল্প বয়সী ছেলে মেয়ে, রাস্তায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলেছেন বলে, যে স্লোগান কিন্তু কদিন আগে লোক দেখানো হলেও আমার রাজ্যের মন্ত্রীরা বলছিলেন। তাই সেই একই স্লোগান তাদেরকে পুলিশ সুরক্ষা দিচ্ছিল, কারণ তারা নকল প্রতিবাদী ছিল। আর এরা যেহেতু আসল প্রতিবাদী ছিল, সেই জন্য এদের উপর রাষ্ট্রীয় দমনপীড়ন, এদের হচ্ছে জামিনের বিরোধিতা করা পুলিশ ইত্যাদি। এবং গতকাল দ্রোহের কার্নিভ্যাল হচ্ছে যে এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, এদেরকে ওখানে বসতে দেয়নি, পদাঘাত দিয়ে শুরু করেছে, এদেরকে খাট আনতে বাধা, বায়ো টয়লেট আনতে বাধা, এমনকি খাবার জলটুকু আনতে বাধা দিয়েছে। এবং তার সঙ্গে দ্রোহের কার্নিভ্যাল আটকানোর জন্য তারা যেভাবে লোহার ব্যারিকেড করে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন, পুলিশ হাইকোর্টে আদালতের কাছে থাপ্পড় খেয়ে সেটা খুলে দিতে হয়েছে। এবং দেখা গেছে যে লাখো লাখো মানুষ গতকাল প্রতিবাদে মুখর হয়েছেন। এটাই হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে যে মানুষকে আটকানো যায় না তার প্রকৃষ্ট প্রমাণ। এবং পৃথিবীর ইতিহাসে যদি দেখেন, কোথাও রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে সাময়িকভাবে মানুষকে হয়তো দমানোর চেষ্টা কোনো অত্যাচারী শাসক করে থাকতে পারেন, কিন্তু শেষ কথা বলেছে মানুষ, কারণ জনস্রোতে ভেসে যায় অন্যায়ের সব বাঁধ। আমরা একটা ছোট বিরতি নেব, কিন্তু তার আগে একটা কথা বা দুটো বাক্য আমি আপনাদের বলে যাই। সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেটা গত কয়েক মাসে, মানে ফেব্রুয়ারির 5 তারিখে সন্দেশখালির ঘটনা থেকে আজ 16ই অক্টোবর পর্যন্ত দুটো জিনিস খুব স্পষ্টভাবে দেখালো। একজন অন ডিউটি সাংবাদিককে গ্রেপ্তার করা ক্যামেরার সামনে,
এবং একজন অন ডিউটি ডাক্তারকে গ্রেপ্তার করা, যেটা গতকাল ঘটেছে, এটা কিন্তু ভারতবর্ষের কোনো জায়গাতে, অত্যন্ত দায়িত্বের সঙ্গে আপনাদের বলছি, ভারতবর্ষের কোনো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেনি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সম্মান জানানোর প্রশ্নটা মহানন্দা বা চন্দ্রশেখর বলার চেষ্টা করলো, ডাক্তারবাবুর কথাতে একটা বিষয় স্পষ্ট, সম্মান জানানো তো দূরের কথা, আন্দোলনকে অসম্মানিত করা এবং পদদলিত করবার একটা রাষ্ট্রীয় চেষ্টা হচ্ছে। আমাদের একটা বিরতির পরে ফিরে আসছি। ফিরে এলাম আমরা আমাদের যুক্তিতক্ক অনুষ্ঠানে। আপনারা দেখছেন দূরদর্শন বাংলা। আমাদের আরও একটা প্রতিবেদন রয়েছে এবং সেই প্রতিবেদনের একটা বিশেষ বিষয় আছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিভিন্ন সময়তে রাজ্য সরকারকে যেরকমভাবে কড়া সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তার একটা তালিকা দেওয়ার চেষ্টা করব আমাদের একটা প্রতিবেদনের মাধ্যমে। তারপরে আমি একটু চন্দ্রশেখরের কাছে আসবো, আপনারা দেখে নিন, শুনে নিন প্রতিবেদনটা। আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। সেই মামলার প্রতিটি শুনানির দিকে প্রখর নজর থাকছে রাজ্য তথা দেশবাসী। আরজি করের ঘটনার পরবর্তীতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার জন্য প্রাক্তন অধ্যক্ষকে ভর্ৎসনা। দেহ সকালে উদ্ধার হলেও এফআইআর কেন প্রায় মধ্যরাতে? বাবা মাকে কেন দীর্ঘক্ষণ দেহ দেখতে দেওয়া হয়নি? বিতর্কিত অধ্যক্ষকে অন্য হাসপাতালে নিয়োগ নিয়ে প্রশ্ন। সিবিআই এর কাছে রিপোর্ট তলব। 14 আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং অবহেলা নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতে। আত্মতুষ্টির জন্যই 14 আগস্ট রাতের ঘটনা সামলাতে পারেনি কলকাতা পুলিশ। যে কোনো ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদে বল প্রয়োগের বিরুদ্ধে রাজ্যকে সতর্কতা। আইন শৃঙ্খলা রক্ষা এবং ঘটনাস্থল সুরক্ষিত রাখার দায়িত্ব পালনে রাজ্য সরকার ব্যর্থ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার ষষ্ঠ শুনানি ছিল। সেখানে সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। প্রধান বিচারপতি জানতে চান কিভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, কোন কোন যোগ্যতার নিরিখে নিয়োগ হয়, নিয়োগের আগে কিভাবে তাদের দেওয়া তথ্য যাচাই করা হয়, কোন কোন প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, সিভিক ভলেন্টিয়ারকে কিভাবে বেতন দেওয়া হয়, কত বাজেট বরাদ্দ হয় তার জন্য। প্রধান বিচারপতি আরো বলেন, পরের শুনানিতে এ ব্যাপারে বিস্তারিত হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে এবং স্কুল হাসপাতালের মতন প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার রাখা যাবে না।
আমরা আগে একটা ফোনে একজন দর্শকের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনায় ফিরে আসছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সন্ধ্যা। আজকে অতিথিদের শুভ সন্ধ্যা জানিয়ে ডক্টর সদ্যেয় ডাক্তারবাবু সুবর্ণ গোস্বামী মহাশয়ের কাছে আমার এটাই জিজ্ঞাসা, 109 বছর আগে এরকমই কলকাতার বুকে ডাক্তারবাবুদের 5 দফা দাবির জন্য আন্দোলন সংগঠিত হয়েছিল। এবারে আন্দোলন হচ্ছে জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি, যার সঙ্গে নাগরিক সমাজও সম্পৃক্ত হয়েছে। তার মধ্যে আমিও এই সম্পৃক্ত আছি বিভিন্ন আন্দোলনের সাথে। কিন্তু আমার কাছে এটাই জিজ্ঞাসা, এই 10 দফা দাবিকে রাজ্য সরকার মান্যতা না দিয়ে যেভাবে ডাক্তারবাবুদের উপর পৈশাচিক আক্রমণ ছানিয়ে আনছেন বা আঘাত করছেন, এতে কি আগামী দিনে কবিগুরু সবুজায়নের প্রতিধ্বনি আমরা কি দেখতে পাচ্ছি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ডাক্তারবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে চন্দ্রশেখরের কাছে, যে এটা একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি। একটা নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলনকে সংবিধান বলছে সম্মান জানাতে, আর আদালতে দেখা যাচ্ছে যে একটার পর একটা যে প্রশ্ন রাজ্য সরকারের ওপরে করা হচ্ছে তাতে স্পষ্ট যে রাজ্য সরকার সম্মান তো দেখাচ্ছেনই না, একমাত্র পরিত্রাণের জায়গা হয়ে দাঁড়িয়েছে আদালত, এবং আদালতের প্রশ্নগুলোরও সঠিক উত্তর হচ্ছে বলে তো মনে হয় না। চন্দ্রশেখর, একদম ঠিক। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দিনের পর দিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে যে আইনজীবী, তিনি প্রত্যেক দিন আমরা লক্ষ্য করে দেখছি, প্রত্যেকেই হয়তো দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু প্রপার অ্যান্সার দিতে পারছেন না। তার কারণটা হচ্ছে মানে এই ফিডব্যাকগুলোই তাদের কাছে নেই, এবং যে কারণে কোর্টের কাছে রাজ্য সরকারের প্রত্যেক দিন মানে পর্যবস্ত হতে হচ্ছে। কিন্তু আপনি দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে রাজ্য সরকার যেটা করছেন সেটা হচ্ছে কি কতগুলো দায়সারা কাজ করে নিজের মানে জায়গাটা ঠিক রাখার জন্য তিনি কি করলেন না, অপরাজিতা উওমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 একটি বিল আনলেন বিধানসভায়, এবং সেখানে কি বললেন যে খুব কুইক যাতে জাস্টিস দেওয়া যায় তার জন্য তিনি ব্যবস্থা করবেন। সেই আইনটা উনি বিল হিসেবে রেখেছেন। এবার এটা অ্যাসেন্ট যতক্ষণ না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আসছে ততক্ষণ অবধি অ্যাক্ট হিসেবে আসবে না। কিন্তু এটা হচ্ছে তাদের মুখোশ যে আমরা এই যাদের এই জাতীয় যারা রেপ ভিকটিম বা এরম জাতীয় যাদের মার্ডার হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা চাইছি যে এই আইন দিয়ে আমরা তাদের যাতে প্রপার বিচার পাওয়া যায়। কিন্তু আসলে যেটা সেটা হচ্ছে যে এই যাতে বিচার না পায় তার জন্যে যেরকম ব্যবস্থা করা সেই রকম ব্যবস্থা তারা করছে। কালকে সুপ্রিম কোর্টে যে কারণে এই সিভিক বলেন, কারণ এখন অবধি সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটে যার নামটা আছে সেও একটা সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট আপনি যদি জানেন সেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারটা প্রথম এসছিল হচ্ছে কলকাতা কর্পোরেশন, যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিলেন তিনি এই সিভিক ভলেন্টিয়ার একটা পোস্ট ক্রিয়েট করেছিলেন ফর লুকিং আফটার লোকাল এরিয়ার সমস্ত প্রবলেমসগুলোর জন্য। দে আর নট ফর পুলিশ পারপাস। যখন তার রেজিমটা চলে গেল তারপরে এই সিভিক ভলেন্টিয়ারটা কলকাতা পুলিশ তখন এই তাদেরকে রিক্রুট করলো, এবং তখন কিন্তু তাদের কোনো রিক্রুটমেন্ট প্রসিডিওর কিছু এখন অবধি নেই। আমি চন্দ্রশেখর একটা কথা বলি যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে অন্তত এই 10টা এরকম যুক্তিতর্ক করে নেওয়া যায়। আমি ওইটাকে এই আন্দোলনের সঙ্গে জুড়ছি না এই কারণে যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে আলোচনা করতে গেলে মূল বিষয়টা থেকে আমরা সরে যাব। একদম ঠিক কথা আপনি বলেছেন, সেটা হচ্ছে যে যা যা বিষয় রাজ্য সরকার করবার বা আদালতের সামনে বলবার চেষ্টা করছে সেগুলো সবকটা একটা মুখোশ হিসাবে বলবার চেষ্টা করছেন, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনারা খুব কম লোকই জানতেন অথবা কেউ খেয়াল করতেন যে এরকম আদালতের সওয়াল জবাব সরাসরি ইউটিউবে দেখানো হয়, যেটাকে লাইভ স্ট্রিমিং বলা হয়। তো এই নির্দিষ্ট কেস সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংটাকে এত পপুলার করে দিল যে আমাদের টেলিভিশনের ভাষায় টিআরপি অনেক বেড়ে গেল। এটার অপোজ করে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তারপর থেকে তিনি আর অ্যাপিয়ার করছেন না। ঠিক আছে, আমি একটুখানি ত্রিনেশের কাছে আসব যেটা জানার জন্য যে আমার যতটুকু কলকাতা এবং পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের পরিকাঠামো সম্বন্ধে ধারণা, তাতে আমি চন্দ্রশেখরকে সঙ্গে নিয়েই বলছি যে তাতে আমার ধারণা যে আদালতের সামনে মিথ্যা ভাষণ করা হচ্ছে
রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের উকিলের মাধ্যমে। তার কারণ হচ্ছে যে পরিকাঠামোর কথা বলা হচ্ছে সেই পরিকাঠামো তৈরি করা সম্ভবই নয়। প্রথম কথা, এক সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে এই হাসপাতালগুলো এমনভাবে তৈরি, সেখানে এই রকমভাবে প্রত্যেকটি দফতরের জন্য বা প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা করে ডিউটি রুম বা ল্যাবরেটরি তৈরি করা সেরকম ভাবনাই হয়নি কোনো দিন। তাই এখন সেই জায়গাটা খুঁজে বার করা মুশকিল। আর দ্বিতীয়ত, আমি জানি সেটা হচ্ছে যে এই যে অর্থ বরাদ্দের কথা বলা হয়, এটার পুরোটাই প্রায় শ্যাডো ফান্ডিং, অর্থাৎ এই টাকাটা নেই আর কি, এটাকে শ্যাডো ফান্ডিং বলে। এটাকে দেখিয়ে টাকাটা নেই, ভেন্ডারকে বাধ্য করা হয় কাজ করানোর জন্য। আমি এই মুহূর্তে SSKM এর মতো একটা হাসপাতালের সঙ্গে জড়িত ডাক্তার হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, কাজ কি শুরু হয়েছে? দেখা কোনো জায়গায় দেওয়াল ভাঙা হয়েছে? না, দেখুন, কিছু কিছু হসপিটালগুলোতে কিছু আপনার সিসিটিভি লাগছে, এই সমস্ত জিনিসপত্র। সিসিটিভির কথা বলছি। হ্যাঁ, বাকি রেস্টরুম, ওয়াশরুম সমস্ত মেডিকেল কলেজের কিছু জায়গাতে হয়তো শুরু হয়েছে, কিছু জায়গাতে, কিন্তু এটা পুরোপুরি এনাফ পর্যায়ে শুরু হয়নি। সেই সমস্ত মেডিকেল কলেজের কতখানি হয়েছে, যে কাজের অগ্রগতি হয়েছে, তার জন্য জুনিয়র ডাক্তারদের একটা রিপোর্ট তৈরি করা হবে এবং হচ্ছেও সেটা। সেই জিনিসটা আমরা দেখতে চাই এবং আলোচনা করে দেখতে চাই। এবং সমস্ত মেডিকেল কলেজগুলোতে এখনও পরিকাঠামোর ঘাটতি রয়েছে। আমরা বারবার যেগুলো দাবি করে এসেছি, যে মেল ফিমেল ওয়াশরুমের আলাদা ব্যবস্থা করা, যে হসপিটালগুলোতে রেস্টরুমের ব্যবস্থা করা, এবং পেশেন্টদের যে নিরাপত্তার ব্যবস্থা, রোগী অর্থাৎ হসপিটালগুলোতে পুলিশ ফোর্স বাড়ানোর কথা, সেই সবগুলো কিন্তু এখনও হয়নি। হসপিটালে যে সিভিক ভলেন্টিয়ার যে এই ঘটনা ঘটিয়েছে, আমরা বারবার বলেছি যে হসপিটালে স্থায়ী নিরাপত্তারক্ষী রাখার কথা, মেল ফিমেল পুলিশের ব্যবস্থা করা, এই জিনিসগুলো কিন্তু এখনও অবধি আমরা দেখতে পাইনি। হসপিটালে নিরাপত্তা শুধুমাত্র ডাক্তারের স্বার্থে এমন তো নয়, রোগীর স্বার্থেও এই যেখানে ডাক্তাররা হসপিটালে যদি সেফ না থাকে, একজন নার্স কী করে সেফ থাকবেন, একজন রোগিনী কী করে সেফ থাকবেন, অথবা পুরুষ রোগী বা কী করে সেফ থাকবে? যে কোনো মানুষের সাথেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো পরিকাঠামো, হসপিটালগুলোর পরিকাঠামোগত ব্যাপারে সরকার আরও একটা জিনিস বলেছে, যে পরীক্ষামূলকভাবে তারা ওই রেফারেল সিস্টেমটা চালু করার কথা ভাবছে। আমরা চাই এই জিনিসগুলো অত্যন্ত দ্রুতভাবে হসপিটাল, পশ্চিমবঙ্গে যতগুলো হসপিটাল আছে, সেই দার্জিলিং থেকে শুরু করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অবধি, পূর্ব পশ্চিমে যতগুলো হসপিটাল আছে, ছোট হসপিটাল থেকে বড় হসপিটাল অবধি, এই যে রেফারেল সিস্টেম, সেন্ট্রালাইজ বেড মনিটরিংয়ের সিস্টেম, এই জিনিসগুলো পুরোটা অতি দ্রুত চালু করা হোক। এখনও অবধি কিন্তু এগুলোর পুরোপুরি সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি। তো আমরা চাই সরকার, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন, পশ্চিমবঙ্গে 28টা হাসপাতালের মধ্যে 27টা হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমি একটু এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে যেটা বলেছেন ইন্ট্রোডিউস করতে, সেটা হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম। তার কারণটা হচ্ছে যাতে যে কোনো লোক হাসপাতালে না ঢুকতে পারে, সুতরাং সেইটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বায়োমেট্রিক শুড বি ইন্ট্রোডিউসড। একজনের ফোন আছে দর্শকের, আমি ফোনটা নিয়ে নিই, তারপর আবার আসছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম স্বরূপ চন্দ্র, হ্যাঁ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, তো আমি বলছি, হ্যালো, হ্যাঁ, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি, এই যে ডাক্তারবাবুরা জীবনের ঝুঁকি নিয়ে যে অনশন করছেন, এই যদি একজনের মৃত্যু হয়ে যায়, সে দায়টা কে নেবে? এবং যে বিষয়টা অভয়াকাণ্ডের যে বিষয়টা, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, ওনাদের অঙ্গুলি হেলনে কাজটা হয়েছে, এবং ওনার ওপর মহল যে সিএম আছে, ওনার নিশ্চয়ই মত ছিল, তবেই কাজটা হয়েছে। ঠিক আছে, ঠিক। আমরা এই উত্তরটা নেব ডাক্তারবাবুদের কাছ থেকে। আমি শুধু একটা কথা বলি, আমি তৃণেশের কথার সঙ্গে সহমত, কিন্তু তবু একটুখানি দ্বিমত পোষণ করে একটা কি বলবো, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একটা হাসপাতালকে সামনে রেখে, ধরুন NRS হসপিটাল, আপনারা কজন গেছেন আমরা জানি না, কিন্তু NRS হসপিটাল একটা বড় জায়গা নিয়ে হাসপাতাল, তার দুটো গেট আছে, একটা এমার্জেন্সি গেট এবং আর একটা গেট আছে। এমার্জেন্সি গেটের ওপরে এমার্জেন্সি বিল্ডিংয়ের ওপরে কতগুলো ওয়ার্ড আছে, তার পিছনে একটা বিল্ডিং আছে, সেখানে কতগুলো ওয়ার্ড আছে, আবার অন্য গেটটা দিয়ে ঢুকলে একটা ওয়ার্ড আছে, মানে একটা বিল্ডিং আছে, সেখানে কতগুলো ওয়ার্ড আছে, তার পিছনে আর একটা বিল্ডিং আছে, সেখানে কতগুলো ওয়ার্ড আছে। আমি যেটা বোঝবার চেষ্টা করছি, আমি তৃণেশ যে প্রশ্নটা দর্শকরা জানেন না, সেটা হচ্ছে, ধরুন সরকার এই বিল্ডিংয়ের 4 তলার ওই ডান দিকের কোণে একটা রেস্টরুম আর দুটো মেল ফিমেল ল্যাবরেটরি করার জায়গা পেল, এবং সেটা করে দিয়ে আদালতে গিয়ে বললো আমরা করে দিয়েছি। সেই জায়গাটাতে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলা থেকে ওই জায়গায় পৌঁছতে গেলে রাত্রি 2টোর সময় যতটা রাস্তা কভার করে যেতে হয়, সেটার দায়িত্ব কে নেবে?
এই যে মিথ্যা ভাষণটা আদালতে করা হচ্ছে, গ্রাউন্ড রিয়েলিটিতে এইটা সম্ভব নয়। আমি ডাক্তারবাবুর কাছে বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সম্ভব নয়। আপনি তো এতগুলো হাসপাতালে ঘুরেছেন, আপনি বলুন তো আপনি বর্ধমান হাসপাতালে এটা সম্ভব? দেখুন সম্ভব যে সম্ভব না, আমি এই সম্ভব কারণে না, হ্যাঁ, বলছি ঠিকই বলেছেন আপনি, আমি একমত আপনার সঙ্গে যে সরকার যেটা চন্দ্রশেখর দাও বললেন যে গতকাল যে এফিডেভিট দিয়েছে সরকার সম্পূর্ণ অসত্য একটা এফিডেভিট। আমাদের যে সিনিয়র ডাক্তারদের যে আইনজীবী করুণানন্দী ম্যাডাম তিনি অপোজ করেছেন এই জন্যই যে প্রথম কথা গ্রাউন্ড রিয়েলিটি আমরা দেখছি 20% কাজ শুধুমাত্র মেডিকেল কলেজে, কিন্তু এটা কিন্তু সবচেয়ে যে সবচেয়ে নিরাপত্তার অভাব যেখানে আমার গ্রামে এবং শহরে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা স্বাস্থ্যকেন্দ্র, যেখানে রাত্রে 1-2 ডিউটি করেন, একজন নার্স একজন মহিলা চিকিৎসক ডিউটি করেন, সেখানটা সরকার অ্যাড্রেসই করছে না। আজকে মালদায় 2টো ঘটনা ঘটেছে, মালদা মানিকচকে এবং আরেকটা জায়গায়। আর তাছাড়া হচ্ছে যে গতকাল যেমন কেএমসির ডাক্তার মেরেছে, আজকে কিন্তু শিলিগুড়ির এক পুরো ডাক্তার চিকিৎসককে পুলিশই মেরেছে। ফলে যেটা হচ্ছে যে এই যে প্রাইমারি হেলথ সেন্টারে সেইখানে যারা ডিউটি করেন তারা সবচেয়ে বেশি নিরাপত্তার অভাবে ভোগেন। মানে চিকিৎসক শুধু নয়, স্বাস্থ্যকর্মী যারা, সে একজন গ্রুপ ডি স্টাফ, তিনিও মহিলা হতে পারেন। এবার যেটা হচ্ছে যে শুধুমাত্র 27টা মেডিকেল কলেজে নিরাপত্তা দিতে সরকার হিমশিম খাচ্ছে। তার কারণ কি? এটা দেখুন, আমরা তো যখন পড়াশোনা করেছি তখন কিন্তু সিসিটিভি ছিল না। আমরা যখন পড়াশোনা করেছি কটা সিকিউরিটি গার্ড ছিল, একটা পুলিশ আউটপোস্ট ছিল, আর রেস্টরুম এখন যে কটা রয়েছে তার চেয়ে কমই ছিল। সেই নিয়েও কাজ চালিয়ে দিয়েছি। সমস্যাটা সেটা নয়, বারবার যেটা বলছি, যেটা হয়েছে কোন এলিমেন্টটা যোগ হয়েছে এর সঙ্গে, সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি, যেটা যোগ হয়েছে। এই দুর্নীতি, আপনি যদি হচ্ছে যে মধু থাকে তাহলে মৌমাছি আসবেই। আপনার হাসপাতাল যদি অসাধু উপায়ে অর্থ রোজগারের একটা উৎস হয়ে যায় তাহলে ক্রিমিনাল সেখানে ভিড় করবেই এবং অপরাধীদের তাণ্ডব আপনি এড়াতে পারবেন না। কদিন আগে এসএসকেএম হাসপাতালে কি হলো? পুলিশ নীরব দর্শক, 2 দল অপরাধী তাণ্ডব করছে, রোগীর পরিজনরা আহত হয়েছে তো। ফলে যেটা আমরা বারবার বলছি, করাপশন ইজ দ্য ক্রাক্স অফ দ্য ইস্যু। সব সমস্যার মূল সমস্যাই হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর উপরে কিছু নেই। আর দুর্নীতি নিয়ে আমরা কথা বলবোই, যতই তিনেশরা গুলিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করুক। আমরা যারা সিনিয়র ডাক্তাররা আমরা বুঝতে পারছি যে হচ্ছে যে শাসকের দুর্নীতি যেখানে আসল কিছু। দিনেশরা অনেক সালের কথা বলছে, ঘটনার কথা বলছে, প্রাগৈতিহাসিক সময়ের কথা বলছে, কিন্তু আমরা বলছি এখনকার শাসকের দুর্নীতি, এটাই হচ্ছে নতুন কম্পোনেন্ট, যেটা নিরাপত্তার সবচেয়ে সমস্যা এবং সেটাকেই হচ্ছে যে আমরা টার্গেট করেছি। আন্দোলনের মূল জায়গা হচ্ছে এটাই, মানুষকে নিয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা লড়ে যাব। যত আক্রমণ আসুক, যত কুৎসা আসুক, যত যে রাষ্ট্রীয় সন্ত্রাস আসুক, আমরা এখান থেকে আমাদের হচ্ছে দৃষ্টি নড়াবো না। আমরা এখানে আমি আসছি একজন দর্শকের ফোন আছে, ফোনটা নিয়ে নেবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি ডক্টর নমিতা দেবগুপ্ত কথা বলছি। আচ্ছা। মানে এককালে আমি 60-এর দশকের শেষে 70-এর দশকের প্রথমে নিউ দর্পণ সরকারে পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম। তো তখনকার অবস্থা আপনার সঙ্গে আমার একবার কথাও হয়েছিল। আচ্ছা, আগে একদিন ফোন করেছিলেন আপনি, ঠিক। হ্যাঁ করেছিলাম। এখন একটা অসম্ভব অবস্থা, মানে রেপ, মার্ডার, তার সঙ্গে দুর্নীতি নিয়ে অসম্ভব একটা অবস্থা। মানে আমরা ভাবতে পারতাম যে এরকম অসম্ভব অবস্থা কোনদিন হবে। তো এই যে নাগরিক আন্দোলন, ছাত্র আন্দোলন করছে, এই যে তারা অনশন করছে, অনশনে যে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, সেই দায়িত্বটা কে নেবে? রাজ্য সরকার নেবে? ঠিক ম্যাডাম, ঠিক। আমরা একটু এই জিনিসটা একটু আমি আসছি, এই জিনিসটা একটুখানি মহানন্দার কাছ থেকে একটু জেনে নিই। সেটা হচ্ছে যে সত্যি তো এই ধরনের আন্দোলনে যখন ক্ষতি হয়, আমি ছেড়ে দিন সেটা তারা ডাক্তার না তারা মোক্তার, এটা নিয়ে ভেবে আমাদের কোনো লাভ নেই, কিন্তু এই ধরনের আন্দোলন জীবন বাজি রেখে আন্দোলনে যদি ক্ষতি হয়ে যায়, দায়টা কে নেবে? মানে আপনি কার ক্ষতির কথা বলছেন? এই যে যারা আন্দোলনকারী। অবশ্যই আমরা তো ভীষণভাবে চিন্তিত যে এই ছেলে মেয়েগুলো নিজেদের স্বার্থ ভুলে তারা একটা জনস্বাস্থ্যের জন্য এই লড়াইটা করছে, আমরণ অনশন করছে। মানে সত্যি ভাবা যাচ্ছে না, আমরা প্রত্যেক মুহূর্তে এদের জন্য সমব্যথী।
এবং মেন্টালি এদের পাশে আছি। একটা কথা শুধু বলবো, দুটো পয়েন্ট, এখানে অনেক পয়েন্ট আলোচনা হচ্ছে, যেটা ডাক্তারবাবু বারবার বলছেন যে অবশ্যই দুর্নীতি, এবং দুর্নীতি কিন্তু নতুন নয়, দুর্নীতি শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, রেশন দুর্নীতি, নানা রকম জিনিস দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু কয়েকটা ব্যাপার কিন্তু এখানে মনে রাখতে হবে, দুটো পয়েন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস সবসময় টিভির পর্দায় খবরে আসছে, দ্যাট ইজ মব আনরেস্ট, অর্থাৎ ডাক্তারবাবুরা একটা কোনো চিকিৎসা দিতে পাচ্ছেন না, রেফার করছেন, তার উপর ঝাঁপিয়ে পড়ছে 50টা লোক। এই ট্রেন্ডটা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এটা কেন হচ্ছে, এটাকে খুঁজে বার করতে হবে। তার আরেকটা বিরাট সোশিওলজিক্যাল কারণ হচ্ছে যে বিশাল বেকার যুব সমাজ, এদের কিছু করার নেই, এবং যখনই এরা বেকার হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, একটা রাজনীতির ছত্রছায়া চলে আসছে। এবং এই যে যারা অ্যাটাক করছে, লক্ষ্য করে দেখবেন এদের সঙ্গে কিন্তু রাজনৈতিক একটা সূত্র চলে আসছে, মানে এ কোনো একটা রাজনৈতিক দাদা দিদির মানে বলে বলিয়ান যেটাকে বলা হচ্ছে, এটা একটা। আরেকটা খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে পুলিশের অসহায়তা। আমরা দেখতে চাই না পশ্চিমবঙ্গের পুলিশ, তারা অত্যন্ত দক্ষ বলে বিশ্বাস করতে চাই, কিন্তু বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুলিশ অসহায়, অর্থাৎ মানুষ অসহায় হয়ে কার আমি এই কাছে যাবে? জায়গাটাতে গতকাল যারা আপনারা দূরদর্শন বাংলায় টুকটাক খবর দেখেন তাদের বলি, গতকাল আমরা এই বিষয়টা ওঠানোর চেষ্টা করেছিলাম। একটা জিনিস চন্দ্রশেখর, সেটা হচ্ছে যে মহানন্দা যে কথাটা বললেন অত্যন্ত দামি কথা, যে পুলিশের তো অত্যন্ত জরুরি বিষয়। পশ্চিমবঙ্গে সব মিলিয়ে 1,20,000-এর মতো পুলিশ আছে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে। অন্যান্য কমিশনারেটগুলো তারাও রাজ্য পুলিশের আন্ডারই, তো সব মিলিয়ে 1,20,000 বা ইত্যাদি। আর আমরা জনসংখ্যা হচ্ছে 10 কোটি। এই 10 কোটি মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে এই 1,20,000 পুলিশ, যাদের মধ্যে ফিল্ডে কাজ করেন হয়তো শুধুমাত্র 50,000, বাকিরা সবাই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন। সমস্যাটা যেটা হলো, গতকালের ঘটনাটা আমাদের মনে হয়েছে, বা দূরদর্শন বাংলায় সেই জন্য আমরা বিশেষ খবর করেছি, সেটা হচ্ছে আমাদের মনে হয়েছে গতকালের ঘটনাটা অত্যন্ত সিগনিফিকেন্ট। রাজনৈতিক নেতাদের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে জনগণের সামনে পুলিশকে হাস্যাস্পদ করে দেওয়া হলো। তারা এসে 6 ফুট বা 9 ফুট বা 7 ফুট লম্বা ব্যারিকেড লাগাতে বাধ্য হলেন। তারা কিন্তু লাগালেন না, লাগালেন যিনি কার্নিভালে নাচলেন তিনি। এবং 2 ঘন্টার মধ্যে আপনাদের বিচার ব্যবস্থা থেকে সেটা অন্যরকম একটা সিদ্ধান্ত হয়ে সেই পুলিশকেই, এই পুলিশটাকে মানুষ চোখে দেখছে, কিন্তু ওই কার্নিভালের নাচা মহিলাকে কিন্তু মানুষ চোখে দেখছে না, বা সেই পর্যন্ত পৌঁছতে পারছেন না। সমস্যাটা হচ্ছে যে মানুষের এবং পুলিশের মধ্যে যে বিশ্বাস এবং ভরসার পরিবেশটা থাকা দরকার, সেটা রাজনেতারা নিজেদের ইচ্ছাতে নষ্ট করে দিচ্ছেন। এই নেতা কিন্তু কালকে থাকবেন না, এই পুলিশও থাকবে, 10 কোটি মানুষও থাকবে, তখন কি হবে? না দেখুন, কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, দ্যাট ওয়াজ দি কলকাতা পুলিশ। ডিটোরিয়েশনটা সব জায়গায় হয়েছে, সমগ্র জাতি থেকে শুরু করে সব জায়গায়, পুলিশেও যথারীতি আমরা পুলিশেও সেক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু পুলিশকে একটা হাস্যাস্পদের জায়গায় নিয়ে যাওয়া, সেটার মানে এটাও আমি বলবো একটা প্রাতিষ্ঠানিক একটা ওয়ে অফ ডুইং, যার ফলে আজকে যেভাবে পুলিশকে আপনি ভাবুন যে আজকে সারা রাত্রির ধরে আন্দোলন করলো ডাক্তাররা, তারপরে সেই ডাক্তারকে পুলিশ কমিশনারকে তারা একটা শিরদাঁড়া উপহার দিল, তিনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলেন। কতখানি নির্লজ্জ জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, এবং সেটা কিন্তু আমি বলছি সেটা কিন্তু কারোর নির্দেশ ছাড়া, কারোর অনুপ্রেরণা ছাড়া তিনি কিন্তু নিতে পারতেন না। সুতরাং এইভাবে ছোট করানো, সবার কাছে সবাইকে ছোট করিয়ে দেওয়াটা, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান কালচার। যে আপনাকে আমি যদি হিউমিলিয়েট করে দিতে পারি, সব থেকে বড় জিনিস, আপনি বেরোলেন 4টে খিস্তি করলাম, আপনি দেখলেন ল্যাজ গুটিয়ে অন্যদিকে ছুটবেন। দিস ইজ দি কালচার উইচ উই আর বিলঙ্গিং নাও ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা পশ্চিমবঙ্গের কোনো সময়ের কালচার ছিল না। যে কথাটা ডাক্তারবাবু বলছেন যে এই যে করাপশন, তার কারণটা হচ্ছে যে করাপশনটা, টাকা হচ্ছে তার মূল। যেখানেই আপনি টাকার ইয়ে পাবেন, সেখানে দেখবেন ব্যাড এলিমেন্ট সেখানে এসে ভিড় করছে। ঠিক, আমরা আলোচনার সঙ্গে টাকাটা যুক্ত হয়েছে বলেই এটা এতটা অ্যাগ্রেভেটেড হয়েছে। করাপশন চিরকাল ছিল নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে এই যে মানিটারি বেনিফিটটা এসে গেছে। দেখুন, সুবিধে পাইয়ে দেওয়াটা ছিল,
সব আমলেই চাকরি দেওয়াটা ছিল, কিন্তু চাকরির বিনিময়ে টাকা দেওয়াটা টাকা ছিল দেওয়া, না। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা আলোচনা করতে করতে পুরো সময়টাই পার করে ফেলেছি, কারণ এটা এমন একটা বিষয় যে আলোচনা শেষ করাটা সম্ভব নয়, কিন্তু তবু আমরা অনেকগুলো দিক এই আলোচনার মধ্যে দিয়ে তুলে আনবার চেষ্টা করেছি। তৃণেশ, আমরা যেটাকে টেলিভিশনের ভাষায় ক্লোজিং কমেন্ট বলে, সেই ক্লোজিং কমেন্টের জায়গায় দেখুন, আমরা প্রায় দু মাসের উপর হয়ে গেল আমরা ন্যায় বিচার এর দাবিতে যে আন্দোলন করছি, সেই আন্দোলনে সারা বাংলার মানুষ সম্পৃক্ত হয়েছেন। সেই সঙ্গে ডক্টর গোস্বামী যেমনটা বললেন যে করাপশান টাকার করাপশানের এগেনস্টেও আমাদের আন্দোলন কিন্তু, এবং কলেজগুলোতে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সেই বিষয়েও আমাদের আন্দোলন। আমরা এই আন্দোলন, এই সমস্ত দাবি সামনে রেখে, যে 10 দফা দাবি সামনে রেখেছি, সেই 10 দফা দাবি আমরা নিয়ে আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত দাবিগুলো অ্যাচিভ হচ্ছে। আমাদের আন্দোলন কিন্তু চলবে, এবং সমস্ত মানুষ আমাদের সাথে যেভাবে সম্পৃক্ত হয়েছেন এই আন্দোলনের, তারা এইভাবে পাশে থাকবে। সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি যাতে খতম হয়, সে যে সময়কালেরই হোক না কেন, দুর্নীতি খতম হোক এবং যে করাপশন খতম হোক, এবং যাতে বিচার আমরা পাই, আমাদের দিদির যে বিচার পাই, এটা আমাদের আশা থাকবে, এবং অবিলম্বে এটা পাবো, আমরা আশাবাদী। ঠিক। চন্দ্রশেখর, আমি শুধু একটাই কথা বলবো, যারা অনশন করছে সেই ডাক্তাররা যাতে শারীরিকভাবে সুস্থ থাকে, এটাই শুধু কামনা করব। মহানন্দা। অবশ্যই ডাক্তারদের স্বাস্থ্যর একটা চিন্তা সব মানুষের মধ্যে রয়েছে, আমিও পার্সোনালি চাই, এবং যে 10 দফা দাবি যেটা অত্যন্ত জাস্টিফাইড, সেটা পূরণ হোক। একদিনে হবে না আমরা জানি, কিন্তু সরকার সদর্থক ভূমিকা নিক, যে ধীরে ধীরে অন্তত এগুলো যাতে পূরণ করা হয়, এটাই চাইব। ডাক্তার গোস্বামী। জুনিয়র ডাক্তারদের এই যে 10 দফা দাবি, তার মধ্যে 3টে দাবি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যেটা হচ্ছে সমস্ত দুর্নীতিগ্রস্তদের আখড়া, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যার মাথায় বসে রয়েছেন এক দুর্নীতিগ্রস্ত বিধায়ক, এই দুটোকে ভাঙতে হবে। ছাত্র সংসদ এবং আরডিএ নির্বাচন, অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ আনতে হবে, যেটা থ্রেড কালচারের একমাত্র ওষুধ আমরা মনে করছি, মানে হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। আর 3 নম্বর যেটা হচ্ছে স্বাস্থ্য সচিব, একজন টেন্টেড অফিসার, যাকে অভিযোগ জমা দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, অথচ তিনি অভিযোগপত্রগুলির কোনো তদন্ত না করে সন্দীপ ঘোষের বাড়িতেই পাঠিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। ফলে তাকে অপসারণ। এই 3টে জায়গাতে আটকে আছে। সরকারের রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, তাহলে 10 মিনিটে এর সমাধান করে দেওয়া যায়। এটা করছে না সরকার, তার কারণ হচ্ছে তাকে এই দুর্নীতিটাকে, আর্থিক যে দুর্নীতি, বিরাট যে লুটতরাজ চলছে, সেটাকে আড়াল করতে হবে। আর তার বিরুদ্ধেই মানুষ নেমেছেন কাকদ্বীপ থেকে কোচবিহার। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পেশাজীবী মানুষ, যেভাবে ঢল নেমেছে মানুষের, প্রতিদিন আমাদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাতে বলে দিতে পারি, এই যে ঐতিহাসিক অভূতপূর্ব জনজাগরণ, এটা একদিন সব অন্যায়ের শেষ দেখে তবেই থামবে। আপনাদের একটা জিনিস বলে আমাদের এই অনুষ্ঠানটা আমরা শেষ করব, সেটা হচ্ছে আপনারা সাধারণ নির্বাচন, সেটা পঞ্চায়েত হোক বা লোকাল বডি নির্বাচন হোক বা বিধানসভা বা লোকসভা নির্বাচন হোক, সেই সমস্ত নির্বাচনে দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক খবর দেখেছেন বা নিজের চোখে দেখেছেন, কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের নির্বাচন যদি আপনারা দেখতেন, তাহলে আপনারা জানতেন যে কি ভয়ঙ্কর নির্বাচনে একই দলের দুপক্ষের মধ্যে সারা রাত ধরে কি ধরনের, কি বলা যায় সেটাকে কারচুপি বলা যায় না, সেটাকে দাদাগিরি বলা যায় না, সেটাকে থ্রেট কালচার বলা যায়, সারা রাত ধরে হয়। সারা রাত ধরে সাংবাদিকদের সেখানে থাকতে হয়। টেলিভিশন যদি সারা রাত চলতো, তাহলে সারা রাত আপনারা তার সরাসরি সম্প্রচার দেখতেন। সে এক ভয়ঙ্কর ঘটনা। তো সেই মেডিকেল কাউন্সিল এই সব কিছুর মাথাতে তাদের এই দুর্নীতি, তাদের এই ধরনের রাজনৈতিক ছত্রছায়া থেকে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করা, এই সব কিছুরই অবসান ঘটুক। ডাক্তার যারা আন্দোলনে রয়েছেন তারা সুস্থ থাকুন, তাদের আন্দোলন সফল হোক, এই আশা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। আশা করব আগামী সপ্তাহের বুধবার সন্ধ্যে 7:30টায় এই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে হবে না, তখন হয়তো আমরা অন্য কোনো বিষয়তে যাব নিশ্চিতভাবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের যে সমস্ত অতিথি আজকে স্টুডিওতে ছিলেন। নমস্কার। নমস্কার।